হৃদয়ের সন্ধিক্ষণ ফারিয়া খান নোরা। পর্ব ২। সুন্দরী তোমার এই রূপে তো ঝলসে যাই। এত তেজ দেখিও না, এত তেজে না জানি পুড়ে যাব বলে বিশ্রী হাসি দিল আফসান। লালসার চোখে অপদমস্তক কে দেখছে। ঘৃণায় তুড়ে ফর্সা মুখ লাল হয়ে গেছে। আজ কলেজের গেটের সামনে বের হতেই কোথাও থেকে আফসান এসে রাস্তায় এতগুলো মানুষের সামনে এই উক্তিটি করে, সীমা হয়ে তার জন্য এমন ছেলে পছন্দ করলে যার কাছে মেয়েদের কোনো সম্মানই নাই। তা না হলেও একটা মেয়েকে রাস্তায় এতগুলো মানুষের সামনে এমন নোংরা কথা বলতে পারে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আফসান। আরে সুন্দরী, রেগে যাচ্ছ কেন? 2 দিন পর যাবর সাথে বিছানায় যাবে, তার সাথে এমন কঠোর কণ্ঠে কথা বলে কি করে হবে? মিষ্টি কণ্ঠে কথা বলবে। কোকিল চিনো? কোকিল, কোকিলের কণ্ঠে কথা বলবে। এমনিও তুমি দেখতে পরীর থেকেও কম নও, কণ্ঠ কোকিলের মতো করো। আই লাইক ইট। এবার যেন তুড়ে তরতর করে রাগ বেড়ে যায়। একটা মানুষ এতটা জঘন্য হয় কি করে? পাশে দাঁড়িয়ে থাকা তুরের বন্ধু আতিয়া বলল, কে রে এই বকাটে ছেলে? কে তোকে এসব বলছে? তুই চুপ করে আছিস? লোক ডেকে একে ধরে দে। এই শালি, তুমি চুপ থাকো। শালি আধা ঘর ওয়ালি। চাইলে আমার অর্ধেক বিছানায় মালিকানা তুমিও হতে পারো। তুর আতিয়াকে থামিয়ে দিল, কারণ এখন এসব করলে একটা তো সিক্রেট হবেই, আবার বাড়িতে মায়ের কানেও কথা যাবে, যাই এই মুহূর্তে তুর চাইছে না। ঠান্ডা রাখতে হবে এখন, ধীর কণ্ঠে বলল, দেখুন আফসান, আমি আপনার বিয়ে করব না। আমি আপনার মতো ছেলেকে লাইফ পার্টনার হিসাবে চাই। আপনার চরিত্র ঠিক নেই। আপনি আমাদের বাড়ির কাজের মেয়েটাকে ছাড় দেননি, এইটুকু বয়সেও প্রেগনেন্ট। যাক গে, সে সব ছেড়ে দিই, কারণ এই বিষয়টা আপনি, রুমি ও আমার মা ভালো বুঝবে। আমি আপনাকে ঘৃণা করি, সো আমার পথ থেকে সরে দাঁড়ান। আফসান এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। টুরের কাছে এসে হাত ধরে হাতে স্লাইড করতে করতে বলল, ওসব আগে কি হয়েছে বাদ দাও, এখন তুমি আছো। তোমার মতো সুন্দরী মেয়ে থাকতে আমি আর রুমির কাছে যাব না। যাব কেন বলো? যেখানে রুমির কাজ তোমায় দিয়েই হবে। ও প্রেগনেন্ট, অ্যাবর্শন করে নিবে, ঝামেলা শেষ। তবে এ বিষয়ে শিওর থাকো, আমি আসল পুরুষ। এখন শুধু তুমি আর আমি। আফসান হাসতে শুরু করে। আতিয়া রাগ হচ্ছে তার বন্ধু তুই এই নোংরা পুরুষের পাল্লায় কিভাবে পড়ে তা ভেবে। তুর হাত মুচড়াইয়া তবুও আফসান ছেড়ে দিচ্ছে না। তুর উচ্চস্বরে বলল, আফসান, আমার হাত ছেড়ে দাও। পাখি দেখি আপনি থেকে তুই তে নেমেছে। জানেমান হও। কিছু বললাম না। ছাড়বো না। ছেড়ে না দিলে কি করবে? কথা শেষ হতে না হতেই নাকের উপর পুরুষালি হাতে শক্ত ঘুষি পড়ে। আফসান ছিটকে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে একটা অচেনা ছেলে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই এগিয়ে এসে আবার মারতে শুরু করে। তুর দেখলো তাদের ভার্সিটির বড় ভাই শাফিন। শাফিন ভালো ছেলে, ভার্সিটি টপার। তুরদের সাথে টুকটাক কথা হয়। তুর ভয় পেয়ে পিছিয়ে যায়। শাফিন লাথি মারতে শুরু করে। রাগী কণ্ঠে বলে, মেয়ে দেখলে জিভ লক লক করে, তাদের শরীর ছুঁতে ইচ্ছে, এই হাত দিয়ে ছুঁয়েছিস তুই? বলেই আফসানের হাতের ওপর পা তুলে দিয়ে পিষতে শুরু করে। আফসান চিল্লাতে থাকে, মানুষ জড়ো হয়। ততক্ষণ যারা দাঁড়িয়ে মজা দিচ্ছিল, আতিয়া অবস্থা বেগতিক দেখে দৌড়ে যায় সাফিনের হাত ধরে আটকাতে চায়, কিন্তু একটা পুরুষ মানুষ শক্তির কাছে কি অবলা নারী পারে? না পেরে সাফিনের বন্ধুদের নিয়ে আসে, তারা থামায়। সাফিন ছটফট করতে করতে বলে, ছাড় এই বাচ্চাকে, দেখিয়ে দিব কোন দিকে চোখ দিয়েছে। ছাড় ভাই, দেখ কি করতেছিস, এবার মরে যাবে। সাফিন দেখলো তুর ভীতুভাবে এক পাশে দাঁড়িয়ে আছে,
হাত পা কাঁপছে তার। আতিয়া দিকে তাকিয়ে বলে, তোর বান্ধবীকে সামলাও, ও মনে হয় ভয় পেয়েছে। আর চলো তোমাদের বাসায় এগিয়ে দিয়ে আসি। সাপিনের কথা শুনে আতিয়া তুরের দিকে খেয়াল করে। বেচারি এমনিতে নরম মনের, আজকের ঘটনা তার মনে বাজেভাবে প্রভাব ফেলছে। এখন রাত্রিবেলা চারদিকে অন্ধকার বিরাজমান করছে। তুরের হৃদয় আজ বিক্ষিপ্ত হয়ে কলেজের ঘটনায় ভয় কাজ করছে। এখনো হয়তো মায়ের কানে কথাটা যায়নি, তা না হলে মা এতক্ষণে চুপ থাকতো না। তবে সাপিনের ব্যাপারটা তুর ভাবাচ্ছে। ছেলেটা কিভাবে মারপিট করলো শুধুমাত্র তার জন্য। তুরের মনে এক কোণে সাপিনের জন্য ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু এই ভালো লাগা অবধি সীমাবদ্ধ রাখতে হবে। তার মা কিছুতেই তুরের বিয়ে তুরের পছন্দ অনুযায়ী দিবে না। আর বাবা, তিনি তো সবসময় মায়ের কথা ওঠে আর বসে, তার নিজের কোনো মতামত নেই। তুরের বাবা নুরুল আলম ব্যবসায়ী, বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় থাকে। মাসে দুই একবার বাড়িতে আসে, 2 বা 3 দিন থেকে চলে যায়। সেই 2-1 দিন থাকে, বাড়ির ঝামেলা কাঁধে নেয় না। তুররা 2 বোন, এক ভাই। তুর সবার ছোট, বয়সে 20, অনার্স 2য় বর্ষে অধ্যয়নরত সে। বড় বোন তুরফার বয়স 22 বছর, সে অনার্স থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছে। আর সবার বড় ভাই হলো তুষার, যে এই 27 বছর বয়সেও সংসার ধর্ম ত্যাগ করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। তুরের এই মুহূর্তে একটা চিন্তা, কিভাবে মায়ের আদরের আফসান নামক নোংরা লোককে থেকে নিজেকে মুক্ত করবে। তুর এসব ভেবেই তিনি দীর্ঘশ্বাস ফেলেন। আশা বেগম তার রুমের বেডে বসে রূপচর্চা করছে। সিল্কি কাপড়ে হাফ হাতা গাউন পরিধান করেছে তিনি, মুখে ফেস প্যাক আর চোখে দুটো শসা স্লাইড। কানে ইয়ারফোন, গান শুনতে শুনতে পা দোলাচ্ছে। এর মধ্যে বাইরে থেকে কাজের মেয়ে সিতারার চিল্লানি শুনে বিরক্ত হয়ে যায়। ভাবে এমনি থেমে যাবে, তবে না। তার ভাবনা ভুল করে সিতারা আরো উচ্চস্বরে চিল্লিয়ে ওঠে। এরপর চিৎকার করে আশা বেগমকে ডাকছে। এই অবস্থায় তো আর বাহিরে যাওয়া যায় না। তাই আশা বেগম শশা সরিয়ে একটা সাদা চাদর দিয়ে নিজের শরীর ঢেকে উঠে পরে গন্তব্য সিতারাকে আজ একটা উচিত শিক্ষা দেবে। এদিকে সিতারা কাজ করছিল, হঠাৎ ডোরবেল অনবরত বেজে উঠল। সে বিরক্তের সহিত দরজা খুলে সামনে তাকিয়ে চিৎকার করে উঠে, কারণ তার সামনে পুরো শরীর ব্যান্ডেজ এবং আবৃত করা ভূত দাঁড়িয়ে আছে, যার 2 চোখ ছাড়া শরীরের আর কিছু দেখতে পাচ্ছে না। সেই ভূত ভূত বলে দরজায় দাঁড়িয়ে চিল্লাতে থাকে। এর মধ্যে আশা এসে সামনে না তাকিয়েই বলে, এমন চিৎকার করছিস কেন? কি হয়েছে? বাড়িটা কি মাছের বাজার করবি? কোথায় ভূত পেলি পাগল? সেতারা আশা বেগমের দিকে তাকিয়ে আরো চমকে যায়। এ তো আরেকটা ভূত, পুরো শরীর সাদা চাদরে মোড়ানো, মুখ কালো, কি সব। সেতারা একবার আশা বেগমকে দেখছে, তো আরেকবার ঘাড় ঘুরিয়ে ব্যান্ডেজে মোড়ানো ব্যক্তিকে দেখছে। এবার সে তুতলাতে তুতলাতে বলে, ডানে ভূত, বামে ভূত, সামনে ভূত, পিছনে ভূত, মাঝখানে ভূত। বলে অজ্ঞান হয়ে যায়। আফসান কোনো মতে বলে, মা। আশা বেগম চমকে যায়। আফসান আবার বলে, মা, আমি আফসান। বাবা, তোর কি এই অবস্থা কেন? সব বলছি, আগে ভিতরে যেতে দাও, আর এই জোকারকে সামনে থেকে সরানোর ব্যবস্থা করো। আশা বেগম ছেলের এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে যায়। আফসানকে ড্রয়িং রুমে সোফাতে বসিয়ে দেয়। আফসান মাকে একে একে সব ঘটনা খুলে বলে। আশা বেগম রেগে যেয়ে বলে, ওই তানিয়া মেয়ের এত বড় সাহস! ওকে তো আমি দেখে নিব। তুই দিনের মেয়ে হয়ে আমার ছেলেকে নাগর দিয়ে পিটিয়ে দেয়! চরিত্রহীন মেয়ে কোথাকার! ভেবেছিলাম সরলে তো দেখি মায়ের মতো। আফসান থামিয়ে দিয়ে আশা বেগমের উদ্দেশ্য করে বলে, আমি কিছু শুনতে চাই না। 7 দিনের মধ্যে তুর্কি আমার বিছানায় যায়। ফকিন্নির বাচ্চা এত বড় স্পর্ধা হয় কি করে?
বান্ধবী আশার মুখে এমন কথা শুনে তানিয়া অবাক হয়ে যায়। এর সকালে ফোন করে ঘুম থেকে জাগিয়ে তুলে আশা এসব উল্টোপাল্টো গালি দিচ্ছে কেন বুঝতে পারে না তানিয়া বেগম। সে ঘুম ঘুম কণ্ঠে বলে, এসব কি বলছিস? রাতে মদ খেয়েছিলি নাকি? এ কথা শুনে লতা যেন আরো রেগে যায়। চিৎকার করে বলে, মদ খাবি তুই ফকিরের বাচ্চা? আমি কেন খাবো? আমি ড্রিঙ্কস করি। আমি কি তোর মতো ফকির? নিজের অবস্থান ভুলে গেছিস? লাউ ঠেলা এই পাগলকে এখন মদ আর ড্রিঙ্কস এর পার্থক্য কে বুঝাবে? তবে আশার কথা এবার তানিয়া বেগম বেশ চটে গেল। তিনিও উচ্চস্বরে বলেন, এসব তুই আমায় বলতে পারিস না। তুই নিজেও সাধু না। আগে নিজের দিকে তাকা, তারপর অন্যের দিকে আঙ্গুল দিস। বদমাইশ মহিলা! তোর এত বড় সাহস, তুই আমায় বদমাস মহিলা বললি? না হয়তো কি বলবো শুনি? সাত সকালে ঘুম ভাঙিয়ে তোর গালাগালি শুনতে হচ্ছে। করিসটা কি আমি বলবি? তুই শুনবি না তো কে শুনবে? তোর মেয়ে কাল ভার্সিটির সামনে তার নাগরকে দিয়ে আমার ছেলেকে মার খাইয়েছে। ভালো মনে করেছিলাম তোর মেয়েকে, কিন্তু আমি তো জানতাম না যেমন বা তার তেমন মেয়েই হবে। মেয়েকে নিয়ে ব্যবসা নেমেছিস নাকি? এসব শুনে তানিয়া বেগম মাথা গরম হয়ে যায়। আশাকে বলে, ঠিক বলছিস তুই। আমার কথা শোন, যেমন মেয়ে তার তেমন ছেলে। তোর ছেলে যেমন আমার বাড়ি এসে কাজের মেয়ের সাথে আকাম কুকাম করে বেচারি এখন প্রেগনেন্ট, তেমনি তুইও তো তোর বিয়ের আগে থাক। আর বললাম না এত কিছু জানার পরও যে তোর এই ছেলের সাথে আমার ভালো মেয়েকে বিয়ে দিতে চাইছিলাম? তোর ছেলের ভাগ্য ভালো ছিল বলে। আশা ভয় পেয়ে যায়, তবুও নিজেকে ঠিক করে এবার সুর একটু খাটো নামিয়ে বলে, রাখ তোর ফালতু কথা। ভাগ্য আমার ছেলের নয়, তোর মেয়ের ভালো। বড়লোক বাড়িতে বউ হয়ে আসলে রাজরানী হয়ে থাকবে, এই টাকার লোভেই তো তুই তোর মেয়েকে আফসানের সাথে বিয়ে দিতে চাইছিস। এ তো কিছু জানি না। আমি 7 দিনের মধ্যে তোর মেয়েকে আমার ছেলের বউ হিসাবে এই বাড়িতে চাই, নয়তো তোর মতো ফহিনীর ঘরে যাইতাম না। কথাগুলো মাথায় রাখিস আর কাজে লেগে পড়। টাইম খুব কম। বলেই আশা ফোনটা কেটে দেয়। সঠিক জায়গায় হাত দিয়েছে। এখন সে চুপচাপ বসে থেকে দেখবে, যা করার তানিয়া নিজেই করবে। নিষ্পাপ এতক্ষণে সব কথা শুনেছিল, কারণ বাড়ি কেউ না থাকায় আশা বেগম ড্রয়িং রুমে বসে উচ্চস্বরে কথা বলছিল। নিষ্প্রভ কাল রাতে 2টায় বাড়িতে ফিরেছেন, যার জন্য আশা বেগম জানে না, জানার কথাও না। তিনি তো নিজের স্বার্থে ডুবে থাকে, আশপাশে মানুষ সম্পর্কে তার চিন্তা ভাবনাই নেই। তানিয়া বেগম হন্তদন্ত হয়ে মেয়ের ঘরের দিকে এগিয়ে আসে। তুর ঘুমিয়েছিল। তিনি এই অবস্থায় এক ঝাটকায় তুরকে তুলে টাস করে গায়ে থাপ্পড় বসিয়ে দেয়। এমন আস্মিত থাপ্পড় ঘুমের ঘর থেকে তুর বাস্তবে ফিরে আসে। গালে হাত দিয়ে অবাক চোখে মায়ের দিকে তাকায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মারছো কেন? কি করছি আমি? কি করছিস নি তুই সেটাই বল। তুমি বলবে কি করছি আমি? যে এই সকালবেলায় আমি আমার ঘুমের মধ্যে এভাবে মারছো? তানিয়া বেগম রেগে যে তুরের হাত মুচড়ে ধরে বলে, কলেজে পড়তে দিয়েছি তোকে, আর তুই প্রেমলীলা করে বেড়াস। এর মধ্যে কোন নাগর জুটিয়ে ফেলছিস, তাকে দিয়ে আফসানকে মার খাইয়েছিস। এবার তুই আসল ব্যাপারটা বুঝতে পারলো। তার মানে আশা আন্টি তার মায়ের কাছে ভার্সিটির ব্যাপারটা রসিয়ে বলছে। সে নিজেকে শান্ত করে ফেলল। মা, আফসান আমার সাথে অভদ্রতা করছে। অভদ্রতা কি হলো শুনি? আজ বাদে কাল যার সাথে বিয়ে হবে সে তোর সাথে কথা বললে তুই শুনবি? মার কথা বলা আর অভদ্রতার মধ্যে পার্থক্য আছে। আফসান রাস্তায় আমার সাথে বাজে কথা খারাপ ব্যবহার করেছে, যার জন্য ও মার খেয়েছে। আসলে কি বলো তো, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে কিনা? যাই হোক, আমি আফসানকে বিয়ে করতে পারবো না। তানিয়া বেগম আরো রেগে গেল। রাগী কণ্ঠে বলল, কেন? তোর এই নাগরকে বিয়ে করবি বুঝি? একটা কথা কান খুলে শুনে রাখ, আফসানকেই তোর বিয়ে করতে হবে। আমি আর কিছু শুনতে চাই না। মা, তুমি কি শুরু করছো বলো তো? তুমি জেনে বুঝে এমন একটা চরিত্রহীন ছেলের সাথে আমায় বিয়ে দিতে চাইছো কেন?
তুমি কি অন্ধ হয়ে গেছো? আর সবচাইতে বড় কথা, আমার বড় ভাই আছে, বড় বোন আছে, তাদের আগে বিয়ে দাও। তা না করে আমায় নিয়ে পড়ে আছো কেন? নিজের ভালো তো পাগলেও বুঝে। তুরফার কথা তোর চিন্তা করতে হবে না, আমি যা বলবো ও তাই শুনবে, বলেই তানিয়া বেগম দ্রুত প্রস্থান করলো। তবে যাওয়ার আগে বিড়বিড়ে করে বলল, আমি নিজেই ভালোটা বুঝতেছি। ২ দিন পর, আজ রবিবার, এই ২ দিন আশা বেগম আফসানকে তাদের পুরো রেস্ট হাউসে রেখে এসেছে। ওখান থেকে চিকিৎসা হয়েছে তার। এ বাড়িতে থাকলে ইলিয়াস মির্জার কাছে ধরা পড়ত। তিনি জানেন আফসানের মতো ছেলে হয় না। আর তার চোখে খারাপ হলো নিষ্প্রভ। খাবার টেবিলে সবাই বসে সকালের নাস্তা খাচ্ছে। নিষ্প্রভ সদাচর সবার সঙ্গে বসে না। ইলিয়াস মির্জা কি যেন গুরুত্বপূর্ণ কথা বলবে বলে ডেকেছে, তাই বাধ্য হয়ে বসতে হয়েছে। নয়তো কোনো ইচ্ছেই ছিল না। সম্পর্কটা বাবা ছেলে হলেও এখন আগের মতো বিরাজমান করছে না। তার মা মারা যাবার পর থেকেই বাবা ওর পর হয়ে গেছে। যবে থেকে দ্বিতীয় বিয়ে করেছে সেই দিন থেকে। হবেই না কেন? বুড়ো বয়সে কেউ অল্প বয়সী মেয়ে পেলে ঠিক থাকে? ইলিয়াস মির্জা গলায় খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। আশা বেগম উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আফসানও তাকিয়ে আছে, শুধু নিষ্প্রভ নির্বাক খেয়ে যাচ্ছে। ইলিয়াস মির্জা বলেন, ভবিষ্যৎ নিয়ে ভাবছো কিছু? কোন বিষয়? এভাবে আর কতদিন চলবে? নিজেদের ব্যবসা ছেড়ে পরের অধীনে সামান্য টাকা জব করছো। টাকা সামান্য হলে সম্মান ও স্বস্তি আছে, যা ব্যবসাতে আমি পাইনি। তারপরে কেন ব্যবসাটাও বুঝো না? কতগুলো টাকা লস করলে আমার। তাও ভাবলাম ছেলে শিখুক, কিন্তু আমি আমার ইচ্ছাকে দাম দিলেন না। বাবার কথা। নিষ্প্রভ মাথা তুলে আফসানের দিকে তাকিয়ে বলে, সত্যি কি টাকাগুলো লস হয়েছে নাকি আত্মসাৎ? আফসান ঢুক গিলে ভয় পেয়ে যায়। ইলিয়াস মির্জা রেগে বলে, বেয়াদব ছেলে। নিষ্প্রভ ঠান্ডা গলায় বলে, আগে থেকে চুপ করো তুমি। আফসানকে দেখো, নিজের চেয়ে ৪ বছরের ছোট ভাই হয়ে ব্যবসা সামলাচ্ছে। ২ দিন পর বিয়ে করবে, আর তুমি বড় হয়ে কি করছো? ঘুরে বেড়াচ্ছ, কোনো দায়িত্ব জ্ঞান নেই। নিষ্প্রভ এবার বোমা ফাটার মতো কথা বলল, যার তেজ যে লাগে আশা বেগম ও আফসানের গায়ে। শুনলাম আপনার আদরের ছেলে ভার্সিটির রাস্তার সামনে অসভ্যতামি করার জন্য তার হবু বউ তাকে প্রেমিক দিয়ে পিটিয়েছে। মানে?